হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WB এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সাতরা পাবলিকেশনের যে ক্লাস 10-এর লাইফ সায়েন্স টেক্সট বই আছে সেখানে চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা, এই যে চ্যাপ্টারের ওপর ভিত্তি করে তোমাদেরকে অনুশীলনী দেয়া হয়েছে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা পুরোটা আলোচনা করব। তো উইথাউট স্কিপ করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এতে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ। ফার্স্ট, জিন মূলত কোনটির অংশ? রাইট অ্যান্সার হবে বি, ডিএনএ এর অংশ। 2, মানবদেহে অটোজোমের সংখ্যা হলো সি, 44টি। 3, মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনের সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণুর কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এখানে হচ্ছে বি, একটা। 4, ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে বি, ক্রোমোমিয়ার। 5, সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে বি, টেলোসেন্ট্রিক। 6, স্যাটেলাইট থাকে ক্রোমোজোমের বি, গৌণ খাঁজে। 7, ক্রোমোজোমে আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? এখানে রাইট অ্যান্সার হবে বি, ট্রিপ্টোফ্যান। 8, কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে? রাইট অ্যান্সার হবে অপশান এ, মাইটোসিস। 9, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? রাইট অ্যান্সার হবে দেখো বি, মেটাফেজ দশায়। 10, কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষ বিভাজনই দেখা যায়? রাইট অ্যান্সার হবে বি, যৌন জনন। 11, নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? এটাও হবে অপশান বি, হাইড্রা। 12, জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপত্য জীব সৃষ্টি হলে তাকে বলে বি, পুনরুৎপাদন। 13, তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখলে, দশাটি হলো, এখানে রাইট অ্যান্সার হবে সি, অ্যানাফেজ। 14, ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীটপতঙ্গদের আকর্ষণ করে? রাইট অ্যান্সার হবে বি, পাপড়ি। 15, মানুষের বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলে, এটাও হবে বি, বয়ঃসন্ধিকাল। 16, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। ডিতে দাগ দেবে, পরাগরেণুর অপচয় বেশি হয়। 17, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। এখানে রাইট অ্যান্সার হবে মিওসিসে, সি, মিওসিসে। 18, কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে? এখানে রাইট অ্যান্সার হবে বি, মেটাফেজ দশায়। মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা এ, 2টি। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাবমান হয়? এটাই রাইট অ্যান্সার হবে দেখো সি, অ্যানাফেজ দশায়। 21, মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? বি, 44টা অটোজোম প্লাস XY। 22, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো সি, অ্যামিবা। 23, স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি? রাইট অ্যান্সার হবে বি, XX। 24, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। রাইট অ্যান্সার হবে সি, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। 25, দুটি গ্যামেটের মিলনকে বলে, এখানে লিখবে বি, নিষেক। 26, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এখানে লিখবে বি, ইউরাসিল ক্ষারক। তারপর দেখো 27-এ নিচের কোন জোড়াটি সঠিক? অপশান এটাই সঠিক হবে, কারণ কোরকোদ্গম আর ইস্ট। ইন্টারফেস দশার উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে এটা, G1, তারপর S, তারপর G2 আর 29 দেখো মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি? এখানে রাইট অ্যান্সার হবে বি, প্রফেজ। এরপরে বিয়ের দাগে আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ফার্স্ট, এক কথায় উত্তর দাও। 1, এস দশায় কি সংশ্লেষ ঘটে? উত্তর লিখবে ডিএনএ সংশ্লেষ ঘটে। এর পাতায় কিন্তু দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। 2, জিন কোথায় থাকে? এখানে উত্তর লিখবে ক্রোমোজোমে জিন থাকে। 3, কোথায় আরএনএ জিন রূপে কাজ করে? উত্তরটা লিখবে ভাইরাসে, যেমন আরএনএ ভাইরাসে আরএনএ জিন রূপে কাজ করে। 4, মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? উত্তরটা লিখবে 46টি বা 23 জোড়া। 5, পুরুষের সেক্স ক্রোমোজোম কিভাবে প্রকাশ করা হয়?
এখানে তোমরা লিখবে XY দ্বারা, ঠিক আছে, XY দ্বারা প্রকাশ করা হয়। 6, ক্রোমোনিমার পুঁতির দানার মতো অংশগুলিকে কি বলে? এখানে তোমরা অ্যান্সারে লিখবে ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার বলে। তারপরে দেখো 7 প্রশ্ন, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? এখানে তোমরা উত্তরে লিখবে মাঝখানে, মাঝখানে থাকে। 8, স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কি বলে? তো উত্তরটা এখানে লিখবে স্যাট ক্রোমোজোম, স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে বলে স্যাট ক্রোমোজোম। 9, ডিএনএর নাইট্রোজেন বেস দুটি কি কি? উত্তর লিখবে স্টুডেন্টস এখানে পিউরিন ও পিরিমিডিন, পিউরিন ও পিরিমিডিন। 10, প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে? লিখবে সেন্ট্রিয়ালে, ঠিক আছে, সেন্ট্রিয়ালে। তারপরে দেখো 11, ভ্রূণের পরিস্ফুটনকালে কি ধরনের কোষ বিভাজন দেখা যায়? উত্তরটা লিখবে মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। 12, একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে? উত্তর লিখবে মিওসিস কোষ বিভাজনে, ঠিক আছে। 13, ক্রোমোজোমের ক্রোমাটিনদ্বয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে? এখানে উত্তরটা লিখবে সেন্ট্রোমিয়ারে। 14, কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে? এখানে উত্তর লিখবে প্রোফেজ দশায় অথবা প্রোফেজে। 15, কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে? এখানে অ্যান্সার লিখবে গলগি বডি। 1 থেকে 15টা একবার শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। 16, কোষচক্রের চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? এখানে লিখবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে, অর্থাৎ ক্যান্সার হতে পারে। 17, অযৌন জননের একক কি? অযৌন জননের একক হচ্ছে স্পোর বা অঙ্গজ কোষ। 18, যৌন জননের একক কি? যৌন জননের একক হচ্ছে গ্যামেট। 19, কোন প্রাণীর বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? এখানে উত্তর লিখবে প্লাজমোডিয়াম। 20, কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে? তো এখানে তোমরা অ্যান্সারে লিখবে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন ঘটে। 21, কোরকের মাধ্যমে বংশবিস্তার করে কোন ছত্রাক? এখানে উত্তর লিখবে ইস্ট। 22, খর্বধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের? উত্তর লিখবে আদা অথবা ঘাস। 23, যৌনক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। উত্তর লিখবে ফার্ন। 24, কর্ষণ দ্রবণে কি কি হরমোন দেওয়া হয়? অ্যান্সার লিখবে অক্সিন ও সাইটোকাইনিন। 25, এমব্রয়েড কি? এমব্রয়েড হলো ভ্রূণ সদৃশ গঠন। 26, কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায়? উত্তর লিখবে হাইড্রা, হাইড্রাতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায়। তো স্টুডেন্টস 15 অবধি আমরা আগেরটায় দেখলাম, এখানে কিন্তু আমরা 16 থেকে 26 এর অ্যান্সারগুলো দেখে নেব। এবারে আছে শূন্যস্থান পূরণ করো। 27, ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। এখানে লিখবে মিওসিস, মিওসিস কোষ বিভাজনে। 28, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোম সংখ্যা হতো। এখানে লিখবে 88। 29, ডিএনএ অণুর ঘন কুণ্ডলাকৃতি গঠনই হলো ক্রোমোজোম। এখানে হবে ডিএনএ। 30, জীবজগতে ভারসাম্য রক্ষা করা জননের গুরুত্ব। এখানে লিখবে জননের গুরুত্ব। মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় এখানে লিখবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। অ্যাডিনিন একটি পিউরিন জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার, পিউরিন। 33, কনজুগেশন পদ্ধতি উৎপাদিত প্রথম কোষটিকে জাইগোস্পোর বলে। 34, নিউক্লিওটাইড হলো 5 কার্বনযুক্ত শর্করা, নাইট্রোজেনযুক্ত বেস ও ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন। এখানে লিখবে বেস। 35, হেটেরোক্রোমাটিন ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণে রঞ্জিত হয়। এখানে লিখবে হেটেরোক্রোমাটিন। 36, ড্যাশ প্রাণী মাইটোসিসের টেলোফেজে ড্যাশ অবলুপ্ত হয়। তো এখানে কিন্তু এটা কি হবে আমি কিন্তু বুঝে উঠতে পারছি না স্টুডেন্টস। এখানে তোমরা লিখবে বেমতন্তু অবলুপ্ত হয়। আমার মনে হয় না এখানে কিছু লিখতে হবে, লিখবে প্রাণী মাইটোসিসের টেলোফেজে বেমতন্তু অবলুপ্ত হয়।
তো এখানে কিন্তু আমি তোমাদেরকে বানান করে লিখে দিয়েছি, যারা যারা লিখতে পারোনি তারা কিন্তু লিখে নাও। এবারে আছে দেখো সত্য বা মিথ্যা নির্ধারণ করো। 37 মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, এটা হচ্ছে মিথ্যা। 38 হাইড্রার কোরকোদ্গমের সাহায্যে জনন সম্পন্ন হয়, এটা সত্য। 39 গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন, এটা সত্য। 40 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, এটা মিথ্যা। 41 ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে, এটাও কিন্তু মিথ্যা। 42 সপুষ্পক উদ্ভিদে স্ত্রীস্তবক ক্রমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগরেণু সংগ্রহ করে, এটা হচ্ছে সত্য। 43 কোষচক্রের ইন্টারফেজে G2 উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয়, এটা হচ্ছে মিথ্যা। 44 মিওসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্ভব হয়, এটা সত্য। হ্যাপ্লয়েড প্রকৃতির হওয়ার জন্য জনন কোষে কোনো সমসমস্ত ক্রোমোজোম থাকে না, এটাও কিন্তু সত্য। একবার মিলিয়ে নাও স্টুডেন্টস, এখানে কিন্তু আমি তোমাদের খাতার পাতায় দেখিয়ে দিচ্ছি। এবারে আছে দেখো প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 46 মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের পর আছে দেখো ইস টু ভি আকৃতির, আর সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে এল আকৃতির, এখানে তোমরা দেবে এল আকৃতির। 47 কোষের বিভাজন দশা মাইটোটিক দশা, আর কোষের অবিভাজন দশাটা হবে ইন্টারফেজ দশা, এখানে তোমরা লিখবে ইন্টারফেজ। 48 G1 দশা is to RNA সংশ্লেষ, আর এস দশাটা হচ্ছে ডিএনএ সংশ্লেষ, এখানে লিখবে ডিএনএ। 49 প্রোফেজের নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি, এখানে তোমরা লিখবে স্টুডেন্টস টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের প্রাদুর্ভাব, ড্যাশে হবে টেলোফেজ। মাইটোসিস ভ্রূণমূল, আর এখানে মিওসিসটা তোমরা দেবে স্টুডেন্টস রেণু। 51 জোর কলম আম, এখানে কোশ্চেন মার্কের জায়গায় হবে শাখা কলম জবা। এবারে আছে বিসদৃষ্টি বেছে লেখো। 52 ইউরাসিল সাইটোসিন অ্যাডেনিন আর থাইমিন, এখানে যেটা বিসদৃশ সেটা হচ্ছে ইউরাসিল। 53 মাদার পলাশ ভুট্টা শিমুল, যেটা বিসদৃশ সেটা হচ্ছে ভুট্টা। এবারে আছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত তা চিহ্নিত করো। মেটাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক আর অ্যাক্রোসেন্ট্রিক, আর ওদিকে আছে টেলোসেন্ট্রিক, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে মনোসেন্ট্রিক, ঠিক আছে, মনোসেন্ট্রিকের অন্তর্গত। তারপরে আছে দেখো প্রতিপাদ কোষ, সহকারী কোষ, ভ্রূণস্থলী আর নির্ণীত নিউক্লিয়াস, এখানে হবে ভ্রূণস্থলী, ভ্রূণস্থলীর অন্তর্গত। এবারে আছে দেখো বাম ও ডান স্তম্ভ মেলাও। প্রথমে আছে জনুক্রম দেখা যায়, এখানে হবে সি ফার্ন গাছে। 2 বেমের বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলি অবস্থান করে, এখানে হবে ডি মেটাফেজ দশায়, এটা হচ্ছে 2 নম্বরটা। খর্বধাবক দেখা যায়, এখানে রাইট অ্যান্সার হবে বি কচুরি পানায়, এটা হচ্ছে 3 নম্বরটা। আর লাস্ট হচ্ছে জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে কি বলে, জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বলে বৃদ্ধি, এটা হচ্ছে 4 নম্বরটা, ঠিক আছে। সিএ আছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন দেখো ক্রোমোজোম কাকে বলে, তো তোমরা চলে যাবে একদম ফার্স্ট পেজে, মানে অর্থাৎ 38 পেজে, এই চ্যাপ্টারটা যেই পেজ থেকে শুরু হচ্ছে সেই পেজটাতে, সেখানেরই একদম নিচে দেখবে যে ক্রোমোজোমের সংজ্ঞা দেয়া আছে মোটা করে, এখান থেকে এতটা তোমরা লিখবে, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন জিনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, তো তোমরা স্টুডেন্টস ওই সেম একদম ফার্স্ট পেজে চলে যাবে, তারপর দেখবে নেক্সট পেজে এখানে আছে 39 পেজে জিনের কয়েকটি বৈশিষ্ট্য হলো, এখানে 4টে বৈশিষ্ট্য উল্লেখ করা আছে, তোমরা যে কোনো দুটো লিখে দেবে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো অটোজোম কাকে বলে, মানব কোষে অটোজোম সংখ্যা কটি। তো এটা কিন্তু তোমাদের বইতেও এই উত্তরটা আছে, তাও আমি কিন্তু তোমাদের 7টা সহায়িকা থেকেই দেখাচ্ছি যে অটোজোম কাকে বলে। আর দেখো সেম কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, যে যে ক্রোমোজোমগুলি দেহ গঠনে অংশ নেয় তাদের অটোজোম বলে। মানুষের কোষে অটোজোমের সংখ্যা হলো 22 জোড়া বা 44টি, ঠিক আছে স্টুডেন্টস। এবারে দেখো 4 নম্বর কোশ্চেন সেক্স ক্রোমোজোম কাকে বলে। পেজ নাম্বার 40-তে আসবে, বক্স করে আছে যে সেক্স ক্রোমোজোম বলে যে ক্রোমোজোম জোড়া লিঙ্গ নির্ধারণে অংশ নেয় তাদের সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বা হেটারোজোম বলে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন
সেন্ট্রোমিয়ার কাকে বলে? পেজ নাম্বার 40 একদম নিচে চলে আসবে, এখানে আছে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার বলে, এখানে ক্রোমোজোমের মাঝ বরাবর থেকে এই সেন্ট্রোমিয়ার বলে, এতটা লিখে দেবে। আশা করি তোমরা বুঝতে পারছো স্টুডেন্টস। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, সেন্ট্রোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোম কত প্রকারের হয় ও কি কি? তো এটাও আমি তোমাদেরকে কিন্তু সাঁতরার সহায়িকা থেকেই দেখাচ্ছি, এখানে কিন্তু তোমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবে স্টুডেন্টস। তোমরা আশা করি উত্তরটা দেখতে পাচ্ছ, আমি আর বলে কিন্তু সময় নষ্ট করছি না, তোমরা স্ক্রিনশট পেরে অথবা ভিডিওটাকে পজ করে লিখে নাও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ক্রোমোজোমে কি কি ধরনের প্রোটিন থাকে? এটাও আমি কিন্তু তোমাদের সাঁতরার সহায়িকা থেকেই দেখাচ্ছি যে ক্রোমোজোমে কি কি প্রোটিন থাকে, এটা তোমরা লিখে দেবে। 8 নম্বরে দেখো, ক্রোমোজোমে কি কি নিউক্লিক অ্যাসিড থাকে? তো এখানেই কিন্তু কোয়েশ্চেনটা আছে যে ক্রোমোজোমে কি কি নিউক্লিক অ্যাসিড থাকে, এগুলো কিন্তু তোমাদের বইতেও লেখা আছে, কিন্তু বইতে দেখাতে কিন্তু অনেক আন্ডারলাইন করতে হবে, অনেকগুলো জায়গা দেখাতে হবে, সেখানে কি হবে তোমাদের সময় নষ্ট হবে, প্লাস বইটাও অত দাগ দিয়ে নোংরা হবে, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে আমার সাঁতরার সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো। 9 নম্বরের কোশ্চেন দেখো, এখানে নন জেনেটিক আরএনএ কত প্রকারের হয়? এর উত্তরটা আমি তোমাদেরকে খাতার পাতায় দেখাচ্ছি, যে তোমরা লিখবে নন জেনেটিক আরএনএ প্রধানত 3 প্রকারের হয়, যথা ফার্স্ট হচ্ছে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। 10 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। পিরিমিডিন ক্ষারক আর 5C যুক্ত শর্করা। তো এটাও কিন্তু তোমাদের আমি সহায়িকা থেকেই দেখাচ্ছি, লিখে নাও, আশা করি বুঝতে পারছো। কোশ্চেন নম্বর 11, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি? এটাও খাতার পাতায় দেখিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট, সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় দুটি ভাগে বিভক্ত হয়ে কোষের 2 মেরুতে সরে যায়। সেকেন্ড হচ্ছে এটি স্পিন্ডল তন্তু গঠন করে। থার্ড হচ্ছে স্পিন্ডল তন্তু ক্রোমোজোমকে টেনে আলাদা করে সমানভাবে 2 কন্যা কোষে বন্টন করতে সাহায্য করে। তাই সেন্ট্রোজোম সঠিক ক্রোমোজোম বন্টনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো স্টুডেন্টস হাতের লেখাটা। এবারে দেখো 12 দাগের প্রশ্ন, এখানে অ্যামাইটোসিস কাকে বলে? পেজ নাম্বার 44-এ চলে আসবে। 44-এ এখানে এসে দেখবে স্টুডেন্টস, এখানে 1 দাগ দিয়ে আছে অ্যামাইটোসিস, যতটা পয়েন্ট স্টুডেন্টস এখানে বোল্ড করে লেখা আছে সেটাই হচ্ছে অ্যামাইটোসিসের সংজ্ঞা। তারপরের প্রশ্ন এখানে দেখো, মাইটোসিসের 2টি তাৎপর্য লেখো। চলে আসবে পেজ নাম্বার 45-এ, এখানেই কিন্তু বৈশিষ্ট্য বলে 4টে আছে, বৈশিষ্ট্য আর তাৎপর্য কিন্তু সেই হিসেবে দেখলে সমান, তো যে কোনো দুটো তোমরা লিখে দেবে। 14 নম্বর প্রশ্ন, কোষচক্র কাকে বলে? পেজ নাম্বার 46-এ আসবে, কোষচক্র বলে এখানে কোষচক্রের সংজ্ঞা দেওয়া আছে, সেটা লিখে দেবে। অথবা স্টুডেন্টস এটা যেহেতু একটা লাইন মাত্র আর এটা 2 নম্বরের প্রশ্ন, সেরকম এটা লিখলে কিন্তু কোনো প্রবলেম হবে না, তাও এখানে সহায়িকাতে 1-2 লাইন বাড়িয়ে লেখা আছে, সেটাও কিন্তু তোমরা লিখে দিতে পারো। পরের প্রশ্ন, মেটাফেজ দশার 2টি বৈশিষ্ট্য লেখো। পেজ নাম্বার 47-এ আসবে, এর নিচের দিকে একটু যাবে, মেটাফেজ দশা বলে আছে এখানে, তো এখানে কিন্তু অনেকগুলোই বৈশিষ্ট্য আছে, যে কোনো দুটো লিখে দেবে। 16, বাইভ্যালেন্ট কাকে বলে? এটা আমি তোমাদের সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি, জোটবদ্ধ সমসংস্থ ক্রোমোজোমদ্বয়কে বাইভ্যালেন্ট বা ডায়াড বলে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট প্রশ্ন, এখানে 17 নম্বর কোয়েশ্চেন, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিন কাকে বলে? এটা আমি তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছি। দেখো প্রথমে আছে ইউক্রোমাটিন কাকে বলে। এই ক্রোমাটিন খুব সূক্ষ্ম 10 থেকে 30 nm স্থির নিউক্লিয়াসে এরা প্রসারিত অবস্থায় থাকে এবং রঞ্জকে হালকা রং ধারণ করে, এরা সক্রিয় জিন বহন করে। ঠিক আছে, আর হেটেরোক্রোমাটিনেরও এখানে সংজ্ঞা দেওয়া আছে, এই ক্রোমাটিন অপেক্ষাকৃত পুরু 100 nm স্থির নিউক্লিয়াসে বা ইন্টারফেস নিউক্লিয়াসে এরা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে এবং রঞ্জকে গাঢ় রং ধারণ করে, এরা কোনো সক্রিয় জিন বহন করে না। ঠিক আছে, এগুলো হচ্ছে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিনের সংজ্ঞা। নেক্সট কোয়েশ্চেন, মাইটোসিস ও মিওসিসের 2টি পার্থক্য দেখাও। পেজ নাম্বার 52-তে চলে আসবে, এখানে কিন্তু 3টে পার্থক্য আছে, তোমরা যে কোনো দুটো তার মধ্যে লিখে দেবে।
19 অযৌন জনন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। জনিত্রী জীবের সংখ্যা আর অপত্য যৌনর প্রকৃতি। এখানে তোমরা চলে আসবে পেজ নাম্বার 53-তে। এখানে দেখো জনিত্রী জীবের সংখ্যা আছে, অপত্য যৌনর প্রকৃতি আছে। ঠিক আছে, তোমরা পার্থক্যটা লিখে দেবে। তারপরের প্রশ্ন দেখো, এখানে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ও ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে। এই ঘটনা দুটির তাৎপর্য কি কি তা বিশ্লেষণ করো। তো এটা কিন্তু আমি তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছি, আর স্টুডেন্টস পড়ে শোনাচ্ছি না, ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, তোমরা লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো তোমাদের দিয়েছে যে যৌনক্রম কাকে বলে। এখানে তোমরা চলে আসবে পেজ নাম্বার 58-এ। সবার ফার্স্টেই আছে যে যৌনক্রম বলে এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, সেটা তোমরা লিখে দেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিষেক কাকে বলে। তো নিষেক কাকে বলে সেটাও কিন্তু আমি তোমাদের সহায়িকা থেকেই দেখাচ্ছি, যে পুংজনন কোষ ও স্ত্রী জনন কোষের মিলনকে নিষেক বা গর্ভাধান বলে। এটা তোমরা লিখে দেবে। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির ওপর ভিত্তি করে মানুষের অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য দেখাও, প্রকৃতি আর সংখ্যা। এটা কিন্তু খুব স্পষ্টভাবে বইতে পার্থক্য করে দেওয়া নেই, সেই জন্য এটা আমি খাতায় করেছি যে প্রকৃতি অটোজোমে দেহের সাধারণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, আর সেক্স ক্রোমোজোম কি করে, যে না লিঙ্গ নির্ধারণ ও লিঙ্গ সম্পর্কিত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর সংখ্যা 22 জোড়া বা 44টি, আর সেক্স ক্রোমোজোমের সংখ্যা 1 জোড়া বা 2টি। এটা তো কিন্তু তোমরা দেখে দেখে খাতার পাতায় লিখে নাও। 24 কোষচক্রের নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার সৃষ্টি হওয়ার সম্পর্ক প্রতিষ্ঠা করো। এটাও আমি কিন্তু তোমাদের খাতার মধ্যে লিখে দেখিয়েছি যে কোষচক্রের স্বাভাবিক নিয়ন্ত্রণ G1, G2 ও M চেক পয়েন্টের মাধ্যমে হয়। এই চেক পয়েন্টগুলি ডিএনএ ত্রুটি পরীক্ষা করে এবং প্রয়োজনে বিভাজন বন্ধ করে। যখন নিয়ন্ত্রণকারী জিন যেমন P53 বা RB1 ক্ষতিগ্রস্ত হয়, তখন চেক পয়েন্ট কাজ করতে পারে না, ফলে ত্রুটিযুক্ত ডিএনএ থাকা সত্ত্বেও কোষ বিভাজন চলতে থাকে। এর ফলে অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি ঘটে এবং অস্বাভাবিক কোষের স্তূপ তৈরি হয়ে মানবদেহে ম্যালিগন্যান্ট টিউমার অর্থাৎ ক্যান্সার সৃষ্টি হয়। এটা কিন্তু তোমরা এভাবেই লিখবে। 25 প্রশ্ন, চারগাফের নীতিটি কি। এটাও কিন্তু তোমাদের বইতে সরাসরি কোনো উত্তর দেয়া নেই। তোমরা লিখবে ব্রিটিশ শাসনকালে ভারতের প্রশাসনকে 4টি প্রধান কেন্দ্রে বিভক্ত করে শাসন পরিচালনার নীতিকেই চারগাফের নীতি বলা হয়। এই কেন্দ্রগুলি ছিল ক্যালকাটা, বোম্বে, ম্যাড্রাস ও এলাহাবাদ। ঠিক আছে। 26 কোষচক্রে কটি চেক পয়েন্ট আছে ও কি কি। ফার্স্টটা হচ্ছে দেখো রিবুলোজ 1, 5, বিসফসফেট, কার্বক্সিলেজ আর অক্সিজেনেস। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্টটা, এটা আমি শর্ট করে লিখেছি বি। ফসফোগ্লিসারেট কিনেস, আর সি হচ্ছে গ্লিসারল ডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেস। ঠিক আছে, এই তিনটে কিন্তু তোমরা লিখে দেবে। তো 2 দাগের প্রশ্ন কিন্তু এখানে শেষ হলো। এবারে শুরু হচ্ছে দেখো দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। ফার্স্ট, ক্রোমোজোম কি, ক্রোমোজোম কিভাবে সৃষ্টি হয়। তো এটা আমি তোমাদের সহায়িকা থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু খুব সুন্দর করে উত্তরটা লেখা আছে, যে প্রথমে ক্রোমোজোম কি বলে এখানে একটা ছবি দেওয়া হয়েছে, তারপরে ক্রোমোজোম কিভাবে তৈরি হয়। আমি কিন্তু তোমাদের খুব আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে লিখে নাও। 2 মাইটোসিস কোথায় ঘটে, মাইটোসিসের প্রোফেজ দশার বর্ণনা দাও। তো তোমাদের দেখো প্রথমে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে মাইটোসিস কোথায় ঘটে। তো উত্তরটা লিখবে মাইটোসিস মূলত উন্নত জীবদেহ, উদ্ভিদ এবং প্রাণীর দেহকোষে ঘটে। এটি একটি সমীকরণিক বিভাজন যা জীবের দৈহিক বৃদ্ধি, ক্ষতস্থান পূরণ, পুরনো কোষ প্রতিস্থাপন এবং বংশবৃদ্ধিতে অর্থাৎ অযৌন প্রজননে সাহায্য করে। উদ্ভিদের ক্ষেত্রে বর্ধনশীল অঞ্চল যেমন মূল, কাণ্ড ও পাতার অগ্রভাগ, এবং প্রাণীর ক্ষেত্রে ত্বকের কোষ বা ভ্রূণ কোষে এই বিভাজন প্রধানত দেখা যায়। এর পরের প্রশ্ন হচ্ছে মাইটোসিসের প্রোফেজ দশার বর্ণনা দাও। স্টুডেন্টস, তোমাদেরকে আমি 4 নম্বর উত্তরে প্রোফেজ দশার পুরো বর্ণনাটা দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেটা লিখে নেবে। 3 কোষচক্র কাকে বলে, কোষচক্রটি সংক্ষেপে বর্ণনা করো।
তো এটাও কিন্তু আমি তোমাদের 7টা সহায়িকা থেকেই দেখাচ্ছি। দেখো প্রথমে আছে কোষচক্র কাকে বলে, আর তারপরে কোষচক্রের পর্যায়গুলি ব্যাখ্যা করো। দুটোই কিন্তু সেমই কোশ্চেন। তো এখানে পর্যায় বলে একটা ছবি দেয়া আছে, বলে প্রথমে ইন্টারফেস দশাগুলোর বৈশিষ্ট্য আছে, আর তারপরে মাইটোটিক ফেজ। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমরা সুন্দর করে লিখে দেবে স্টুডেন্টস। 4 চিত্রসহ মাইটোসিসের মেটাফেজ ও প্রোফেজ দশার বর্ণনা করো। তো প্রথমে দেখো মাইটোসিসের প্রোফেজ দশার চিত্রসহ বৈশিষ্ট্য অথবা বর্ণনা এখানে করা আছে। তো এটা কিন্তু এখনো প্রোফেজ দশারই চলছে। তারপরে দেখো তার নিচেই আছে মেটাফেজ দশা। সহায়িকাতে কিন্তু পরপর আলাদাভাবে দেয়া আছে, তোমরা কিন্তু দুটো যেহেতু একসাথে চেয়েছে একসাথেই লিখবে। আজ মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন, মিওসিসের তাৎপর্যগুলি উল্লেখ করো। তো প্রথমে দেখো মিওসিসকে হ্রাস বিভাজন বলার কারণ বলে এখান থেকে এতটা আগে লিখে দেবে। তারপরে দেখো এটা একটা অন্য কোশ্চেনের অ্যান্সার দেখাচ্ছি, এখানে আলাদা করে দেয়া আছে যে মিওসিসের তাৎপর্য বলে প্রথমে এটা 1 নম্বর তাৎপর্য। এরম করে কিন্তু টোটাল 5টা দেয়া আছে, তোমাদের কিন্তু আমি যথেষ্ট ভালো করে দেখাচ্ছি, তোমরা এগুলো ভিডিওটা পজ করে লিখে নাও। 6 উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। তো এটাও কিন্তু তোমাদের আমি সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টস। দেখো উপযুক্ত উদাহরণ সহ কিন্তু এখানে 5টা পদ্ধতি আলোচনা করা হয়েছে। এটা ফার্স্ট, তারপর এটা সেকেন্ড, এখানে কিন্তু চিত্র সহ করা আছে, তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে ভালোভাবে লিখে নেবে। 7 নম্বর প্রশ্ন, অঙ্গজ জনন কাকে বলে, প্রধান 3 প্রকার অঙ্গজ জনন ব্যাখ্যা করো। তো দেখো এখানে কিন্তু সেম প্রশ্নটার উত্তরটা সুন্দরভাবে লেখা আছে। প্রথমে দেখো অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তার বলে তার সংজ্ঞাটা দেয়া আছে, আর তারপরে কিন্তু প্রধান 3টে এখানে দেখো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের উত্তরটা শেষ হচ্ছে। 8 নম্বর প্রশ্ন, শাখা কলম ও জোড় কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ জনন সম্পন্ন হয় তা সংক্ষেপে লেখো। নেক্সট কোশ্চেনটাই কিন্তু এখানে আছে, দেখে নাও স্টুডেন্টস উত্তরটা। আমি কিন্তু তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, এখানে কিন্তু ছবি সহ আছে। তো তোমরা চাইলে ছবিটা নাও আঁকতে পারো, কিন্তু আঁকলে বেশি ভালো হয়। এখনো কিন্তু উত্তরটা শেষ হয়নি, এখানে গিয়ে কিন্তু উত্তরটা শেষ হচ্ছে। 9 প্রশ্ন দেখো, জনুক্রম কাকে বলে, ফার্নের জনুক্রম রেখচিত্রের সাহায্যে বর্ণনা করো। এই দেখো স্টুডেন্টস এখানে আছে যে জনুক্রম কাকে বলে। 2 নম্বরের কোশ্চেনেও যে জনুক্রম কাকে বলে ছিল ওটা কিন্তু খুব ছোট করে দেয়া ছিল, তোমরা চাইলে কিন্তু এই পুরোটাও লিখতে পারো। আর তারপরে দেখো এখানে ফার্নের জনুক্রম রেখচিত্রের সাহায্যে কিন্তু দেখানো আছে। ফার্নের জনুক্রমটা কিন্তু এখানে তারপরে পরে ব্যাখ্যাও করা আছে, সেটা চাইলে করতেও পারো নাও করতে পারো। 10 নম্বর দেখো, পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি বর্ণনা করো। তো এখানে দেখো প্রথমেই আছে পরাগযোগ বা পলিনেশন কাকে বলে, সেটা লিখে দেবে। আর তারপরে কিন্তু এটা একটা অন্য পাতায় দেখাচ্ছি যে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে সুবিধা আর অসুবিধার যে পার্থক্য আছে সেটা। তোমরা যদি ওটা নাও লিখতে চাও চলে আসবে পেজ নাম্বার 59-এ। প্রথমেই কিন্তু পরাগযোগের সংজ্ঞা দেয়া আছে, আর পরের পেজে দেখো এটা তোমরা বই দেখে লিখলে আরও সুবিধা হবে যে স্বপরাগযোগ আর ইতক পরাগযোগের সুবিধা আর অসুবিধা। ঠিক আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 59 আর 60-র মধ্যে তোমরা পেয়ে যাবে। 11 নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা সংক্ষেপে বর্ণনা করো। উত্তরটা লিখবে নিষেক।
যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড পুংজনন কোষ ও হ্যাপ্লয়েড স্ত্রী জনন কোষের নিউক্লিয়াসের মিলনের মাধ্যমে একটি ডিপ্লয়েড জাইগোট বা ভ্রূণ গঠিত হয় তাকে নিষেক বা ফার্টিলাইজেশন বলে। এটি প্রজননের একটি মৌলিক প্রক্রিয়া যার মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হয়। সপুষ্পক উদ্ভিদের নিষেক। সপুষ্পক উদ্ভিদের নিষেক হলো একটি জটিল প্রক্রিয়া যেখানে পরাগযোগের পর পরাগরেণু গর্ভমুণ্ডে অঙ্কুরিত হয়ে পরাগনালী গঠন করে। এই নালী ডিম্বকে প্রবেশ করে দুটি পুং গ্যামেট মুক্ত করে। প্রথম পুং গ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে আর দ্বিতীয় দুটি মেরু নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য সৃষ্টি করে। এই দ্বিনিষেক প্রক্রিয়ায় জাইগোট পরবর্তীতে ভ্রূণ ও বীজ গঠন করে। এতটা লিখবে স্টুডেন্টস। তারপরে দেখো নিষেক প্রক্রিয়ার প্রধান ধাপসমূহ বলে প্রথম পয়েন্ট হচ্ছে পরাগরেণুর অঙ্কুরোদ্গম। পরাগায়নের পর পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়ে আঠালো রসের সাহায্যে আটকে যায় এবং পুষ্টি গ্রহণ করে পরাগনালী তৈরি করে। নেক্সট পয়েন্ট পরাগনালীর বৃদ্ধি। পরাগনালী গর্ভদণ্ড বেয়ে নিচের দিকে ডিম্বকের ডিম্বরন্ধ্র অভিমুখে অগ্রসর হয়। থার্ড পয়েন্ট হচ্ছে পুং গ্যামেট সৃষ্টি। পরাগনালীর বৃদ্ধির সময় এর ভেতরে থাকা জনন নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি পুং গ্যামেট বা শুক্রাণু তৈরি করে। আরেকটা পয়েন্ট নিষেক বা মিলন। পরাগনালী ডিম্বকে প্রবেশ করে ভ্রূণথলিতে দুটি পুং গ্যামেট মুক্ত করে। প্রথম পুং গ্যামেট প্লাস ডিম্বাণু ইকুয়ালস টু হচ্ছে জাইগোট 2n, এটি ভ্রূণে রূপান্তরিত হয়। দ্বিতীয় পুং গ্যামেট প্লাস দুটি মেরু নিউক্লিয়াস শস্য 3n, এটি শস্য অর্থাৎ এন্ডোস্পার্ম গঠন করে। লাস্ট পয়েন্ট হচ্ছে নিষেকের ফল। নিষেক্ত ডিম্বকটি বীজে এবং ডিম্বাশয়টি ফলে রূপান্তরিত হয়। 12 পরাগযোগ ও নিষেকের ফলে কিভাবে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় তা সংক্ষেপে লেখো। 12 নম্বরের উত্তরটা লিখবে পরাগযোগ ও নিষেকের ফলে অপত্য উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া। ফার্স্ট হচ্ছে পরাগযোগ। পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণু স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পৌঁছয়, এই প্রক্রিয়াকে পরাগযোগ বলে। সেকেন্ড হচ্ছে পরাগনালী সৃষ্টি। গর্ভমুণ্ডে পৌঁছে পরাগরেণু অঙ্কুরিত হয়ে একটি পরাগনালী সৃষ্টি করে যা গর্ভদণ্ড দিয়ে অগ্নাশয়ে প্রবেশ করে। থার্ড হচ্ছে নিষেক। পরাগনালীর মাধ্যমে দুটি পুরুষ গ্যামেট ভ্রূণথলিতে প্রবেশ করে, একটি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং অন্যটি মেরুদণ্ডক এর সঙ্গে মিলিত হয়ে এন্ডোস্পার্ম সৃষ্টি করে। এটিকে দ্বিগুণ নিষেক বলে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বীজ ও ফলের গঠন। জাইগোট বিভাজিত হয়ে ভ্রূণে পরিণত হয়, অঙ্কুর বীজে এবং অগ্নাশয় ফলে পরিণত হয়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে দেখো অপত্য উদ্ভিদের সৃষ্টি। অনুকূল পরিবেশে বীজ অঙ্কুরিত হয়ে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। এতটাই লিখলে কিন্তু তোমরা স্টুডেন্টস 5-এ 5 পেয়ে যাবে। আমরা শেষে কিন্তু একটা উপসংহারও দিতে পারি এভাবে যে সুতরাং পরাগযোগ ও নিষেকের মাধ্যমে বীজ গঠিত হয় এবং সেই বীজ থেকে নতুন অপত্য উদ্ভিদ জন্মায়। 13 বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির সঙ্গে বিকাশের সম্পর্ক কি? চলে আসবে পেজ নাম্বার 63-তে। প্রথমেই আছে দেখো বৃদ্ধি। বৃদ্ধির সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা লিখবে। তারপরেই এখানে একটা পয়েন্ট আছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক, এখান থেকে এতটা লিখে দেবে। 14 মানব বিকাশের বিভিন্ন স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো। তো মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কিন্তু এখানে সংক্ষেপে বর্ণনা করা আছে। এটা আমি কিন্তু তোমাদের সহায়িকাতেই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে এখানে কিন্তু সদ্যজাত বলে দেওয়া আছে, তারপরে এখানে ছবি আঁকা আছে, ছবিটা তোমরা নাও আঁকতে পারো। তারপরে শৈশব, বয়ঃসন্ধি, আর তারপরে দেখো আছে পরিণত দশা আর বার্ধক্য। এই 5টা দশা কিন্তু আমরা জানি, আর এই 5টা দশা এখানে সম্পূর্ণভাবে বর্ণনা করা আছে। কেউ যদি ওটা লিখতে না চাও তাহলে বইয়ের 64 পেজে কিন্তু তোমরা দেখো এখানে ওই 5টা দশারই বর্ণনা করা আছে, তোমরা বই দেখেও লিখতে পারো। 15 একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? তো এর উত্তরও কিন্তু আমি তোমাদের সহায়িকা দেখেই দেখাচ্ছি। দেখো উত্তরটা কিন্তু খুব একটা বড় না। এখানে গিয়ে কিন্তু উত্তরটা শেষ হচ্ছে। 16 কোশ্চেন ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো।
ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয়ের পার্থক্য লেখো, কুণ্ডলী আর সক্রিয়তা। এটাও আমি তোমাদের সহায়িকা থেকেই দেখাচ্ছি, দেখে নাও স্টুডেন্টস। সেম প্রশ্নটাই এখানে দেয়া আছে, কারণ এটা মাধ্যমিকেও এসেছিল। 17 মাইক্রোপ্রোপাগেশন কিভাবে সম্পন্ন হয়? সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত 3টি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো। জনন কোষ বা গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। তো এটার উত্তরও কিন্তু আমি তোমাদের সহায়িকা থেকেই দেখাচ্ছি। দেখো, মাইক্রোপ্রোপাগেশন সম্পন্ন করার পদ্ধতি, আর তারপরে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের 3টে যে পর্যায় ব্যাখ্যা করতে বলেছে সেই 3টে। 18 নম্বর, চিত্রসহ আদর্শ ক্রোমোজোমের বিভিন্ন অংশের বর্ণনা দাও। তো স্টুডেন্টস, এখানে ক্রোমাটিড আঁকার জন্য চলে আসবে পেজ নাম্বার 40-তে তোমাদের বইয়ের। এখানেই কিন্তু আঁকাটা দেওয়া আছে, আর তারপরে কিন্তু এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বর্ণনাটা। যেমন ক্রোমাটিডের বর্ণনা করা আছে, তোমরা কিন্তু আস্তে আস্তে দেখতে থাকো। ক্রোমাটিডের পর ক্রোমোনিমাটা, এই ছবিটা আঁকতে হবে না। তারপরে আছে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার, তারপর আছে কাইনেটোকোর। এখানে কিন্তু প্রত্যেকটা অংশের ব্যাখ্যা করা আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু টেক্সট বই থেকেই লিখতে পারো। আঁকাটার পরেই সব অংশের বর্ণনা দেয়া আছে, কিন্তু ওগুলো অনেক বড় হয়ে যাবে বলে কিন্তু আমি তোমাদের সহায়িকা থেকে দেখিয়ে দিচ্ছি। 7টা টোটাল অংশ আছে, এখানে কিন্তু শেষ হচ্ছে উত্তরটা। ঠিক আছে। 19 মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন ঘটে তা তালিকাবদ্ধ করো। তো এর উত্তরটাও কিন্তু আমি তোমাদের স্টুডেন্টস, দেখো, জ্ঞানেন্দ্রিয়র পরিবর্তন আর তারপরের পয়েন্টে অস্থির পরিবর্তন বলে 5-5টা করে পয়েন্ট কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি। আর কিন্তু পড়ে শোনাচ্ছি না, কারণ তোমরা বুঝতেই পারছো যে অলমোস্ট শেষের দিকে আস্তে আস্তে আমাদের ভিডিওটা কতটা লম্বা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। আস্তে আস্তেই কিন্তু আমি স্ক্রিনটাকে চালাচ্ছি, তোমরা কিন্তু লিখে নিতে ভুলো না। এবারে দেখো, লাস্ট আছে ইতে দক্ষতামূলক প্রশ্ন। ফার্স্ট, একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, মেরু অঞ্চল আর বেমতন্তু। চলে আসবে পেজ নাম্বার 50। এখানে দেখো প্রাণী কোষের কিন্তু মাইটোসিসটা আঁকা আছে, এটা আঁকবে, অথবা আমি এটা তোমাদের বড় করে সহায়িকাতে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এঁকে নেবে। 2 প্রশ্ন, আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নাম্বার 59-এ চলে আসবে। এখানে দেখো আদর্শ ফুলের বিভিন্ন অংশ, এটা এঁকে তারপরে তোমরা লেবেলিংটা করবে। সহায়িকাতেও দেখিয়ে দিচ্ছি স্টুডেন্টস। 3 সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ার চিত্রটি চিহ্নিত করো। তো এটা দেখো নাও স্টুডেন্টস, এখানে চলে আসবে তোমরা পেজ নাম্বার 62-তে। এখানে 2টো ছবি আছে, 2টো ছবিই কিন্তু এঁকে দেবে। 4 একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার আর টেলোমিয়ার। আগেইন চলে আসবে পেজ নাম্বার 40-তে। দেখে নাও স্টুডেন্টস, তোমরা এভাবে ক্রোমোজোমটা এঁকে দেবে, বলে যেগুলো চেয়েছে সেগুলো দিয়ে দেবে। তো এখানেই কিন্তু আমাদের হাতে কলমে অর্থাৎ অনুশীলনী কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশানটাকেও অলে প্রেস করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান তোমার কাছে যায়। থ্যাংক ইউ চ্যানেলে ভিজিট করার জন্য।